হালনাগাদের 46 লাখ ভোটারের তালিকা প্রকাশ, আপত্তি জানানো যাবে 29 আগস্ট পর্যন্ত। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, বরিশালে স্থানীয়দের ব্লকেট কর্মসূচি। দ্বিপক্ষীয় সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, প্রতিরক্ষা সহ সই হবে 5 সমঝোতা। মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার লক্ষ্য, আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখার তাগিদ গভর্নরের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সব আনসারদের হাতে না, ইভেন প্রিজাইডিং অফিসার দিয়ে থাকবে তার জন্য। অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার, যাদের কাছে হাতিয়ার থাকে না। এই ছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিবে তো আলাদা, র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এগো তো হাতিয়ার আলাদা। গতকাল জিএমপি কমিশনারও বলেছেন যে গাজীপুরে আরেকটা ঘটনা ঘটেছে, পুলিশের সামনে একজনকে ইট দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, পুলিশ আসলে তেমন কিছু করে নাই। গতকাল জিএমপি কমিশনার বলেছে পুলিশ ট্রমাটাইজড আছে, এখনো পুলিশ স্বাভাবিক কার্যক্রম করছে না। একজন পুলিশের যে কাজ 3 জন মিলে সেটা করতে পারছে না। এই অবস্থা যখন চলছে, তখন নির্বাচনে তারা যদি এই ধরনের পরিস্থিতি হয়, তখন কিভাবে দায়িত্ব পালন করবে? আমি যেই আপনার যে স্টেটমেন্টটা আমি দেখি তো হয় নাই, মানে জানি না, ওর এই কথাটা আমি শুনি নাই। আমি ওরে জিজ্ঞেস করবো যে ওই কোন পরিস্থিতিতে এই কথাটা বলছে, কোন পরিপ্রেক্ষিতে বলছে, ওইটা জানলে তারপরে আমি আপনাকে বলতে পারবো। না, উনি কোন পরিপ্রেক্ষিতে বলছে, হয়তো অন্য একটা পরিপ্রেক্ষিতে তো বলতে পারে। প্রশ্ন আসছে গাজীপুরের ঘটনার পর থেকে, আপনি তো সাধারণ মানুষের মানে মানসিকতা কথা স্যার বলছেন, কিন্তু পুলিশেরও এখানে মানে এই মনোবল যে নষ্ট হয়েছে সেটা ফিরে আসে নাই বলে এ ধরনের ঘটনা বা সাহস পাচ্ছে প্রকাশ্যে মানুষ এই ধরনের। এখন হলো কি, আপনি ধরেন এই যদিও 1 বছর হয়েছে, মানে আমাদের এই যে আমরা এখানে যারা বসে আছি, আমরা কি পরিস্থিতিতে পেয়েছি? এইরকম পরিস্থিতি কি বাংলাদেশে কোনো সময় হয়েছিল? এইরকম পরিস্থিতি, পুলিশ কাজে যোগদান করতেছে না, এর আনসার বিদ্রোহ করতেছে, অন্যান্য বাহিনীগুলি অতবাতে সক্রিয় না। ওর থেকে তো আল্লাহ দিলে অনেকখানি হয়েছে। এর আগে আমি বলছি যে যতটা আমাদের আশা করছিলাম যে এই আইন, অতটা আমরা তো হয়তো কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো আমরা পুষতে পারিনি, কিন্তু বাট আমরা একটা স্ট্যান্ডার্ডে পুষছি। প্লাস আমাদের কিন্তু আরও কিছু সময় রয়ে গেছে। এই সময়ের ভিতরে আমরা প্রস্তুতি নিচ্ছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা সরাসরি সম্প্রচারে ছিলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদের সম্পূরক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বর্তমানে দেশে ভোটার 12,61,70,900 জন। নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে 24,38,626 জন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সব তথ্য জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। বলেন, এবারের হালনাগাদে প্রায় 45 লাখের মতো ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। নানা কারণে বাদ দেওয়া হয়েছে 21,32,590 জনকে। সচিব জানান, চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। এদিকে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন বলে জানান তিনি। আজকে তো আমাদের অফিসগুলো এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে, সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31 আগস্ট। এ নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? তমাল, যেহেতু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে কার্যক্রম বা নির্বাচন দেওয়ার যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে ইসি নিয়েছে এবং সেই প্রেক্ষিতে আজকে নতুন করে ভোটার হালনাগাদের যে সম্পর্ক যে তালিকা সেটি প্রকাশ করা হয়েছে। কিছুক্ষণ আগে সিনিয়র সচিব ব্রিফ করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে 12 কোটি, প্রায় 12.5 কোটির উপরে নতুন করে ভোটার তালিকা অর্থাৎ ভোটার সংখ্যা সেটি রয়েছে এবং তোর মধ্যে 24 লাখের উপরে নতুন করে ভোটার সম্পৃক্ত হয়েছে এবং
আগের যে তালিকাটি ছিল সেখান থেকে প্রায় বিভিন্ন কারণে অর্থাৎ মৃত্যু সহ নানাবিধ কারণে প্রায় 21 লাখ ভোটার কিন্তু বাদ পড়েছে। সব মিলিয়ে বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় 12.5 কোটির উপরে বর্তমানে ভোটার রয়েছে এবং এই ভোটার এটি 3 দফে মূলত এবারের ভোটার তালিকাটি প্রকাশ করা হচ্ছে। তোর মধ্যে চূড়ান্ত তালিকা সেটি প্রকাশ করা হবে আগামী 31 অগাস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 পার হবে তারাও কিন্তু যে 31 অগাস্ট যে তালিকাটি প্রকাশ করা হবে সেই তালিকার ভিতরে কিন্তু তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আগামী 31 অক্টোবর পর্যন্ত যারা 18 বছরে যাবে তারাও কিন্তু 31 আগস্ট যে তালিকাটি প্রকাশ করা হবে সেই তালিকার মধ্যে তারাও আসবে। তবে সব মিলিয়ে বলা যায় যে এবারের ভোটার তালিকাটি নিয়ে যদি কারো সংশয় থাকে কিংবা কারো সেটিও কিন্তু সমাধানের একটি সুযোগ আছে। সম্ভবত 24 আগস্ট পর্যন্ত সেটি সংশোধনের যে বিষয়টি সেটিও কিন্তু নির্বাচন কমিশন থেকে সেই সুযোগটাও কিন্তু দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে বলা যায় যে এবারের যেহেতু নির্বাচনের তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রথমার্ধে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে এবং নির্বাচন কেন্দ্রিক যে আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যে ইসি কার্যক্রম শুরু করেছে। তারই প্রেক্ষিতে ভোটার হালনাগাদের যে কার্যক্রম সেটি শুরু করেছে তারা। তোমাল। আরিফ, আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ। এদিকে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য 40,000 বডি ক্যাম কেনার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক সভায় এই পরিকল্পনা নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বক্স চৌধুরী এবং ফয়েজ তৈয়ব আহমেদ সভায় উপস্থিত ছিলেন। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে মহাসড়ক অবরোধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। সকাল 11টা থেকে বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। এতে ঢাকা উত্তরবঙ্গের সাথে যান চলাচল বন্ধ হয়ে দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের দাবি 9 বছর পেরিয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় নানা সমস্যায় পড়তে হচ্ছে। শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও। এদিকে বরিশালে শেরে বাংলা মেডিকেল সহ সরকারি হাসপাতালে চিকিৎসার মান উন্নয়নের দাবিতে নাথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা অবরোধ করেছে ছাত্র জনতা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। দ্বিপাক্ষিক সফরে কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে থাকছেন 4 উপদেষ্টা। মঙ্গলবার 2 দেশের সরকার প্রধান পর্যায়ের বৈঠক হবে। সফরে সই হবে প্রতিরক্ষা সহ 5 সমঝোতা স্মারক ও 3 এক্সচেঞ্জ নোট। মোর্শেদ হাসিবের রিপোর্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দেশটিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সোমবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর। প্রধান উপদেষ্টার সফরে দেশটির সাথে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। এর মধ্যে রয়েছে 2 দেশের ব্যবসায়ী সংগঠনের সহযোগিতার বিষয়টিও। এছাড়াও হতে পারে 3টি নোট এক্সচেঞ্জ। পররাষ্ট্র উপদেষ্টা জানান, দেশটির বাজারে বাংলাদেশের শ্রমিকের কাজের নানা সংকট গুরুত্ব পাবে প্রধান উপদেষ্টার সফরে। 2 দেশের সরকার প্রধানের ব্যক্তিগত সম্পর্কেও কাজে লাগাতে চান দেশের স্বার্থে। অনেক বটলনেক হয়তো আমরা দূর করতে পারবো, কারণ এখানে 2টো জিনিস। এক হলো যে সর্বোচ্চ পর্যায়ের একটি সফর হচ্ছে, 2 হচ্ছে যে 2 দেশের সরকার প্রধানের মধ্যে একটা কেমিস্ট্রি আছে ভালো। আমরা সেটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবো যতটুকু পারা যায়। মঙ্গলবার সকালে শুরু হবে সফরের মূল আনুষ্ঠানিকতা। পুত্রজয়ায় আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এরপর 2 সরকার প্রধান কথা বলবেন গণমাধ্যমে। এই দিন দুপুরে প্রধান উপদেষ্টার সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে মালয়েশিয়ার সরকার প্রধান।
এছাড়া সফরে একটি ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। ওই দিন বিকেলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে মালয়েশিয়ার মন্ত্রী, নাগরিক সমাজ, শীর্ষ ব্যবসায়ী আমলাদের সঙ্গে অংশ নেবেন ভিন্ন এক নৈশভোজে। দেশটির ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে। এজন্য বিশেষ সমাবর্তনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়টি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। দর্শক, আমরা শিরোনামে জানাছিলাম যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে মহাসড়ক অবরোধ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে প্রশাসনের আশ্বাসে 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নেয় তারা। এ বিষয়ে আরও তথ্য জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হীরক গুণ। হীরক, বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। আসলে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে উত্তরবঙ্গ মহাসড়কের হাটিকুমরুলে যে অবরোধ কর্মসূচি তারা শুরু করে 11টা থেকে কিছুক্ষণ আগে কিন্তু তারা অবরোধটি তুলে নেয়, যার ফলে কিন্তু এখন যানবাহন চলাচল শুরু হয়েছে। যদি আপনাদের একটু দেখায় যে অবরোধ তুলে নেওয়ার পরে কিন্তু যে মহাসড়কের চিত্র সেটি উভয় পাশেই কিন্তু এখন পর্যন্ত অনেক যানবাহন কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনের জটলা কিন্তু এখনো রয়েছে, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু এই যে অবরোধ কর্মসূচি শিক্ষার্থীদের যেটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে কর্মসূচি শুরু করে ঠিক সকাল 11টা থেকে। তারপর কিন্তু কিছুক্ষণ আগে এই অবরোধটি তুলে নেওয়ার ফলে আবারও কিন্তু যানবাহন চলাচল শুরু হয়েছে। কারণ এই মহাসড়কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মহাসড়ক, কারণ এটি উত্তরবঙ্গের প্রায় 16টি জেলার কিন্তু যানবাহন প্রায় ঢাকার সাথে কিন্তু প্রতিদিন চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু কিছুক্ষণ আগে এই অবরোধ তুলে নেওয়ার পরেও কিন্তু দীর্ঘ যে যানবাহনের চাপ কিন্তু এখনো রয়েছে। যানবাহনগুলো কিন্তু ধীরগতিতে চলাচল করছে এবং এই শিক্ষার্থীরা কিন্তু প্রায় দীর্ঘ 10 দিন ধরে তাদের এই স্থায়ী ক্যাম্পাসের দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারা যেটি বলছে যে তাদের স্থায়ী ক্যাম্পাসের যেটি ডিপিপি অনুমোদন এবং পূর্ণাঙ্গ দাবিতে কিন্তু তারা এই কর্মসূচিটি পালন করছে এবং তারা যেটি বলছে যে দীর্ঘ 9 বছর অতিবাহিত হলেও কিন্তু এখনো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যেটি স্থায়ী ক্যাম্পাস সেটি কিন্তু এখনো পূর্ণাঙ্গ হয়নি। এই স্থায়ী ক্যাম্পাসের দাবিতেই কিন্তু তারা কর্মসূচিটি পালন করছে। ঠিক আজকে সকাল 11টায় এই হাটিকুমরুল মোড় এলাকায় কিন্তু তারা এই শিক্ষার্থীরা তারা অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয়। এরপরে কিন্তু যানবাহন চলাচল বন্ধ ছিল। এই মহাসড়কটি কিন্তু দেখেছেন দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এরপরে এই অবরোধ তুলে নেওয়ার ফলে কিন্তু যানবাহনগুলো চলাচল শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু অনেক যানবাহনই রয়েছে ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে আমরা যেটি দেখেছি যে যানবাহনের কিন্তু এখনো দীর্ঘ সারি রয়েছে। তবে এখানে পুলিশ প্রশাসন আমরা দেখেছি যে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ রয়েছে, যার ফলে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই যানবাহন চলাচল এই মহাসড়ক। হীরক, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন হীরক গুণ। চলতি অর্থবছরের মধ্যে মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সিপিটি আয়োজিত সংলাপে অর্থনীতিকে রাজনীতির বাইরে রাখারও আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার যতই সংস্কার করুক, আর্থিক খাতের শৃঙ্খলার জন্য ব্যাংক খাতকে স্বাধীনভাবে কাজ করতে না দিলে বাধাগ্রস্ত হবে সার্বিক উন্নয়ন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ও রেমিটেন্সে গতি ফিরলেও কর্মসংস্থান এবং সাধারণ মানুষের জীবনমানের কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এখন একটু ফেয়ার প্লে হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক বলে মধ্যে নিয়ে আসতে পারি, 2 মাস 3 মাস কমবে, আবার 1 মাস বাড়বে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে কোনো কালক্ষেপণের কিছু নাই। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিসক্যাল ইয়ারের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের হবে বলে আমি আশাবাদী। আবার আমন্ত্রণ দুপুর 1টার খবরে। চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা একটি কন্টেনারে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি শনাক্ত হয়েছে।
তাই কন্টেইনারটি পরীক্ষা করতে পরমাণু শক্তি কমিশনকে চিঠি দিয়েছে মেগাপোর্ট ইনিশিয়েটিভ প্রজেক্ট। প্রকল্প পরিচালক মানস পাল সুজন জানান, আজ চিঠি পেলে 1 থেকে 2 সপ্তাহের মধ্যে পরীক্ষার জন্য কমিশনের সদস্যরা আসবেন। যন্ত্রপাতি ও ডিভাইস দিয়ে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গেল 3 আগস্ট ব্রাজিলের মানাউস বন্দর থেকে 5 কন্টেইনার স্ক্র্যাপ আনে ঢাকার আলাক্সা স্টিল মিল। 3 আগস্ট খালাসকালে একটি কন্টেইনারে থোরিয়াম, রেডিয়াম এবং ইরিডিয়াম নামের তেজস্ক্রিয় বস্তুর উপস্থিতি শনাক্ত করে মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম। এরপর কন্টেইনারটি সিপিএআর গেট এলাকায় সতর্কতার সাথে সংরক্ষণ করা হয়। এবার জানাবো এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে সৌজন্যে ডেঙ্গু পরিস্থিতির খবর। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হারুনা রশিদ চৌধুরী। হারুন, নওগাঁর হাসপাতালগুলোতে কতজন রোগী ভর্তি আছেন? আপনি যে পরিসংখ্যান বলি যে গত মাসের তথ্য বলছে যে সারা জেলায়, আপনি জানেন যে নওগাঁর 11 উপজেলায়, এই 11 উপজেলায় যেই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেইখানে 9 জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে সদর হাসপাতালে অর্থাৎ জেনারেল যে হাসপাতাল, সেই হাসপাতালে ছিল 5 জন। আর এই মাসের তথ্য বলছে যে এখন পর্যন্ত 3 জন রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে আসলে একজন হচ্ছে শিশু, এবং তথ্য বলছে যে এই শিশু আসলে গত 6 মাসের মধ্যে বাইরে কোথাও যায়নি। সুতরাং ধারণা করা হচ্ছে যে নওগাঁ থেকে তিনি আসলে আক্রান্ত হয়েছেন বলেই এখানকার স্বাস্থ্য বিভাগ বলছেন। পাশাপাশি আসলে এই সময়টাতে প্রচুর সংখ্যক জ্বর বা ঠান্ডার যে প্রকোপ সেটি আসলে বেড়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই প্রকোপ আরও বেশি দেখা যাচ্ছে। যদিও বা মানুষজন আসলে স্বাস্থ্য বিভাগ বলছে যে খুব একটা সচেতন নয়। 7 দিন পর্যন্ত জ্বর হলেও অনেকেই আসলেই সেটাকে গুরুত্ব দিচ্ছেন না, যার কারণে চিকিৎসকদের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে এই ধরনের লক্ষণগুলো যদি থাকে, জ্বর সহ ডেঙ্গুর যে লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেলে নিকটস্থ যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোতে আসলে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার জন্য যে কিট, সেটির আসলে কোনো স্বল্পতা নেই বলে আসলে এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। পর্যাপ্ত কিট আছে, যার কারণে পরীক্ষা করবার বিষয়ে যাতে কেউ অবহেলা না করে সেই দিকে আসলে নজর রাখতে বলা হয়েছে। মোটামুটি এরকমটা ছিল। সবকিছু মিলে বলা যায় যে প্রকোপ খুব একটা বেশি নয় নওগাঁর প্রেক্ষাপটে। হারুন, আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন হারুনা রশিদ চৌধুরী। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডি ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। সময় হলো আরো একটু বিরতির, ফিরছে আরো খবর নিয়ে।